নমস্কার, আমি ডক্টর অরিন্দম চক্রবর্তী। আমি সরকারি হাসপাতাল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে আছি। আমি একজন সিনিয়র ফিজিশিয়ান এবং বর্তমানে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের হিমাটোলজিতে আমি কাজ করি। আগেও বহুবার আপনাদের সামনে আমি এসে বসেছি, করোনা ইনফেকশন নিয়ে আপনাদেরকে সব কিছু তথ্য জানিয়েছি এবং মানুষের মনে যে ভয়, ভীতি এবং সংশয় সেটাকে দূর করার চেষ্টা করেছি। আমার যখনই মনে হয়েছে এই যে গত 5-6 মাস ধরে আমাদের দেশে এই যে করোনা চলছে সেটা নিয়ে মানুষের মনে যখন একটা ভয় বা বিভ্রান্তি বা সংশয় তৈরি হয়, আমি তখনই আপনাদের সামনে এসে বসি এবং আপনাদের সেই সংশয় বা ভয় দূর করার চেষ্টা করি। আজও আমার সেটাই প্রচেষ্টা। গত কয়েকদিন ধরে কয়েকটি খবর করোনার সম্পর্কে খবরের কাগজে এবং টিভি চ্যানেলে বিভিন্ন সংবাদ মাধ্যমে ঘুরছে, যেটা নিয়ে মানুষের মনে অনেক কনফিউশন বা সংশয় তৈরি হয়েছে এবং তাতে মানুষ সন্ত্রস্ত, ভীত হচ্ছে। আমি একটা একটা করে ধরছি, ঠিক আছে? সহজভাবে বুঝিয়ে বলার চেষ্টা করছি। আমি আবার বলছি যে এই মুহূর্তে ভারতবর্ষে করোনা যে অবস্থা, তাতে আমাদের প্রতিদিন দেখবেন ভারতবর্ষে 32 থেকে 33 হাজার করোনা ইনফেকশন ডেইলি হচ্ছে এবং তা সত্ত্বেও মর্টালিটি রেট কিন্তু এখনও খুব কম, মাত্র 2.8% মতো। অর্থাৎ আমাদের মৃত্যু হার কিন্তু বাড়েনি, কিন্তু সুস্থতার হার অনেক বেশি, 60-এর ওপরে। আমাদের পশ্চিমবঙ্গেও মৃত্যু হার ওই এরকম 2.76%, আর সুস্থতার হার এই মুহূর্তে একটু কম, 60-এর নিচে। এইটুকু ভেরিয়েশনটা খুব সিগনিফিকেন্ট নয়। ভারতবর্ষে যদি 62 হয়, আমাদের পশ্চিমবঙ্গে যদি 59 হয় রিকভারি রেট, সেটা খুব একটা সিগনিফিকেন্ট নয়। এটা পপুলেশন ডেন্সিটি এবং রিপোর্টিংয়ের উপরে নির্ভর করে। তাই আবার বলছি, ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু যে কয়েকটি জিনিস নিয়ে মানুষের মনে বিভ্রান্তি তৈরি হয়েছে সেটি পরিষ্কার হওয়া খুব দরকার। তাই আপনাদের সামনে আরেকবার এসে বসলাম। একটি প্রথম কনফিউশন হয়েছে যে করোনা ভাইরাস নাকি বাতাসে ছড়িয়ে যায় এবং সেটা নাকি বিশ্বের অনেক বিজ্ঞানী রিপোর্ট করেছেন টু হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এবং হুও নাকি তার সঙ্গে সহমত পোষণ করেছে যে হ্যাঁ, ভাইরাসটা বাতাসে ছড়ায়। কিন্তু আমি বলছি ব্যাপারটা ঠিক তা নয়। এটা সম্পর্কে সঠিক ধারণা আমি আপনাদের দিচ্ছি যে বাতাসে ছড়ায় বলতে কি বোঝাচ্ছে। আমরা জানি করোনা ভাইরাস মূলত সর্দি, কাশি, হাঁচি, কথা বলার মাধ্যমে যে ড্রপলেটগুলো ছড়ায় বাতাসের মধ্যে, সেই ড্রপলেট আরেকজন মানুষের নাকে মুখে ঢুকে ইনফেকশন করতে পারে। করবেই আমার কোনো কথা নেই, করতে পারে। এখনও বলছি সেটাই, এই ড্রপলেট ইনফেকশনটাই এখনও পর্যন্ত সারা বিশ্বে এটাই অ্যাকসেপ্টেড মোড অফ ট্রান্সমিশন এখনও। তাহলে বাতাসে ছড়ানো বলতে কি বোঝাচ্ছে? আমি যতটুকু তথ্য জেনেছি সেটা আপনাদের জানাই। ধরুন একটা ছোট ঘর, ভেতরে এসি চলছে, অর্থাৎ একটা ক্লোজড সার্কুলেশন, জানলা দরজা বন্ধ, ভেন্টিলেশন নেই। এসির হাওয়া ঢুকছে, আবার ঠান্ডা হাওয়া ঢুকছে, গরম হাওয়া বেরিয়ে যাচ্ছে। এরকম একটা অবস্থার মধ্যে অনেক সময় আমাদের হাসপাতালে আউটডোরেও এয়ার কন্ডিশনিং থাকে, তার ভেতরে যেখানে ভেন্টিলেশন নেই, দরজা জানলা সব বন্ধ, এরকম একটা পরিস্থিতিতে ধরুন ভেতরে একটি করোনা পেশেন্ট পজিটিভ আছে এবং তার সঙ্গে অন্যান্য আরও কিছু মানুষ আছে যারা করোনা নেগেটিভ, নর্মাল লোক। এবার দেখুন কি হয়। সে ধরুন হাঁচলো বা কাশলো, করোনা পজিটিভ রুগীটি, তাহলে ড্রপলেটের সঙ্গে ভাইরাসটি বাতাসে ছড়িয়ে পড়ল, মানে বদ্ধ বাতাসে ঘরের ভেতরে সবসময় সেটা বাতাসেই বেরোয়,
ড্রপলেট ইনফেকশনও মনে রাখতে হবে, সেটা বাতাসে বেরিয়েই তারপরে মানুষের নাকে বা মুখে ঢোকে। এই যে বাতাসে বেরোলো, যেহেতু ভেতরে একটা ক্লোজড পরিবেশে একটা এয়ার সার্কুলেশন চলছে, গরম হাওয়া বেরোচ্ছে, ঠান্ডা হাওয়া ঢুকছে এসি থেকে, এই সার্কুলেশনের ফলে, এই বায়ু চলাচলের ফলে ভাইরাসটা কিছুটা, ধরুন যে কাশলো বা হাঁচলো, তার থেকে হয়তো 1 ফুট কি 2 ফুট 1.5 ফুট সে ওই বাতাসের সার্কুলেশনে ভেসে যেতে পারে, ঠিক আছে? এবং যেতে পারে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একবারও বলেনি যে এটা যাবেই, যেতে পারে, এটা সম্ভাবনা। এবং সেক্ষেত্রে যদি সেই 2 ফুটের মধ্যে কোনো মানুষ থাকে, তার ইনফেকশন হতে পারে, এটা একটা সম্ভাবনা। বাতাসে ছড়ানো বলতে এইটাই বোঝানো হচ্ছে। লোকে ভাবছে যে একটা করোনা ভাইরাসের পেশেন্ট যদি খোলা জায়গায় হাঁচে বা কাশে, তাহলে ভাইরাসটা সেখানে যদি খুব জোরে বাতাস বয় বাইরে ওপেন স্পেসে, তাহলে বাতাসের মাধ্যমে সেই জীবাণু বা ভাইরাসটা বহুদূর ছড়িয়ে পড়তে পারে। তা কিন্তু নয় বন্ধুরা, তা কিন্তু নয়। একমাত্র বদ্ধ পরিবেশে, যেখানে এসি চলছে, ক্লোজড এয়ার সার্কুলেশনে এটা কিছু দূর যেতে পারে। তাও এমনকি এটাও বলছে যে সেই যে ক্লোজ স্পেসের মধ্যেও যে ইনফেকশনগুলো হচ্ছে, সেটাও মূলত ড্রপলেট ইনফেকশন বা ফোমাইট মিডিয়েটেড ট্রান্সমিশন। অর্থাৎ ওটা গিয়ে কোনো দরজার হাতলে, চেয়ারে, কোনো কিছুর গায়ে, টেবিলে পড়লো, সেখানে একজন মানুষ হাত দিল, ড্রপলেটটা হাতে রাখলো, সেটা নাকে মুখে দিল, তবে হলো। এতগুলো হলে তবে হবে, এগুলো সবই সম্ভাবনা। কাজেই একটা ক্লোজড এয়ার সার্কুলেশনেও আমরা যদি করোনা পেশেন্টের থেকে 3 ফুট দূরে থাকি, সেক্ষেত্রে ভাইরাসটা বাতাসে আপনার কাছে পৌঁছানোর কোনো বিশেষ সম্ভাবনা নেই। খুব কাছে থাকলে হতে পারে, ধরুন পেশেন্টটা হাঁচলো, আপনি তার 2 ফুটের মধ্যে আছেন, সেখানে চান্স আছে ক্লোজ বায়ু চলাচলের জন্য, এয়ার সার্কুলেশনের জন্য ওটা আপনার কাছে বাতাস বয়ে নিয়ে যেতে পারবেই এমন কথা নেই। কিন্তু ওপেন ভেন্টিলেশন স্পেসে একটা মানুষ যদি হাঁচে বা কাশে, করোনা পেশেন্ট, সেখানে প্রচুর বাতাস চলাচল করছে, খোলা জায়গা, সেই বাতাসে ছড়িয়ে পড়ে না, বরঞ্চ পরিমাণ বাতাসে যে ভাইরাসটা বেরোলো ওই ড্রপলেটের মাধ্যমে, সেটা অনেক ডাইলিউটেড হয়ে যায়, কাজে সেটা মানুষকে ইনফেকশন করতে পারে না। এই হচ্ছে মোদ্দা কথা। বাতাসে ছড়িয়ে পড়া মানে খোলা জায়গায় হাঁচলো, মাইলের পর মাইল ছড়িয়ে পড়লো বাতাসে, না, তা নয়। এখনো পর্যন্ত সেটা প্রমাণিত হয়নি। হতে পারে, সবটাই সম্ভাবনা। ক্লোজ, যেখানে বদ্ধ ঘর, যেখানে এসি চলছে, সেখানে খুব কাছে থাকলে করোনা পেশেন্টের আরেকজন মানুষের ইনফেকশন বায়ুবাহিত হয়ে হতে পারে। যেই মুহূর্তে আপনি ঘরের দরজানলা খুলে দিলেন, সঙ্গে সঙ্গে বাইরের বাতাস ঢুকলো, ভেতরে অনেক বেশি হাওয়া ঢুকলো, তখন যে লোকটা হাঁচছে বা কাশছে, তার হাঁচি কাশির মধ্যে যে ভাইরাসটা বেরোয়, সেটা অনেক ডাইলিউটেড হয়ে যায় ওই বায়ুর মাধ্যমে, কাজেই সেটা ইনফেকশন করে না। কারণ জেনে রাখবেন, ভাইরাল ইনফেকশনের একটা নির্দিষ্ট ডোজ লাগে। আপনার শরীরে একটা ভাইরাস ঢুকলেই আপনার ইনফেকশন হবে না, আমরা সেটাকে বলি ইনফেক্টিং ডোজ। নির্দিষ্ট পরিমাণ একটা ভাইরাস আপনার গলায় বা নাকে ঢুকলে, মুখে ঢুকলে তবে ইনফেকশন হবে, তার একটা পরিমাণ আছে। তার চেয়ে কম হলে কিন্তু ভাইরাস আপনার শরীরে ঢুকলেও আপনি অ্যাফেক্টেড হবেন না। এটা প্রথম মানুষের মধ্যে যে ভয়, যে বাতাসে ছড়িয়ে পড়া বলতে মানুষ যে ভয় পাচ্ছে, সেটাকে আমি নিরসন করলাম আশা করি, এবং ভয় পাবেন না। ওয়েল ভেন্টিলেটেড রুমে থাকুন। এসি ঘরে যদি থাকেন, কখনো সর্দি কাশির লোক কাছাকাছি থাকলে তাকে বলবেন বাইরে থাকতে, এসির মধ্যে নয়, আপনার নিজের বাড়ির লোক হলেও। আর নিজে ওই মানুষগুলোর থেকে 3 ফুট দূরে থাকবেন। হাসপাতালে গেলে নাকে মুখে প্রপার মাস্ক পরে প্রিকশন নিয়ে থাকবেন। একটা জিনিস বুঝুন,
ড্রপলেট দিয়েই হোক বা বাতাস বাহিত হোক, ওটা তো আপনার শরীরে ঢুকবে নাক এবং মুখ দিয়ে, মূলত দুটো পথ। চোখ দিয়ে ভাইরাস ঢোকে কি না এটা কিন্তু আজও বিতর্কিত। এই চোখে একটা সানগ্লাস পরুন যদি ভয় লাগে। আর বাতাস দিয়েই হোক আর আপনার ড্রপলেট দিয়ে হোক, সেটা তো আপনার মুখে এবং নাক দিয়ে ভেতরে ঢুকতে হবে, নেজোফ্যারিংস এবং ওরোফ্যারিংস। তা আপনার নাক মুখ যদি একটা মাস্ক দিয়ে ঢাকা থাকে তাহলে ভাইরাস ঢুকবে কি করে? বাতাস দিয়ে এলেও ঢুকতে পারবে না, ইভেন ড্রপলেট দিয়েও ঢুকতে পারবে না। পোর্টাল অফ এন্ট্রি যেখান দিয়ে ঢুকছে ভাইরাসটা, সেটা কিন্তু নাক এবং মুখ। ওই দুটো কাভার করলেই আপনি সেফ। এই ভাইরাস মাথা দিয়ে ঢোকে না, এই ভাইরাস জলের সঙ্গে আসে না, এই ভাইরাস খাবারের সঙ্গে আসে না, এই ভাইরাস তরকারি মাছ দিয়ে আসে না বাজার থেকে। অনেকে আমি শুনলাম খুব ভয় পেয়েছেন, তরকারি নাকি বাড়িতে এনে স্কচ ব্রাইট দিয়ে সার্ফের জলে ঘষছেন। অত্যন্ত হাস্যকর। নর্মাল যেরকম জল দিয়ে আমরা তরকারি, বাজারের তরকারি, মাছ টাছ সব কিছু ধুয়ে আমরা ফ্রিজে তুলি, বা যাদের বাড়িতে ফ্রিজ নেই এমনি আমরা যেখানে খাবার দাবার রাখি সেখানে রাখি, তাই করবেন। ওই সার্ফে কিন্তু ভাইরাস মরে না। বা এটাকে অনেকে আবার সেটাকে সোডিয়াম হাইপোক্লোরাইট, তাতে চুবিয়ে রাখছে ভাইরাস মারার জন্য। কোনো প্রয়োজন নেই। ওইভাবে ভাইরাস ঢোকে না, ওইভাবে ভাইরাস ছড়ায় না। ঠিক আছে? তো আশা করি প্রথমটার আপনাদের নিরসন করলাম। এবার দ্বিতীয় আরেকটা নাকি খবর রটেছে যে এই ভাইরাসটি যাদের মধ্যে ঢুকেছে এবং যারা ইমিউন, তাদের তো কোনো রোগ লক্ষণ হয়নি, তারা এমনি সুস্থ আছে, বা যারা সেরে যাচ্ছে হওয়ার পরেও, পজিটিভ হওয়ার পর যারা সুস্থ হয়ে উঠছেন, বলেছি তো 97% জনই সুস্থ উঠছেন, তাদের বডিতে প্রচুর অ্যান্টিবডি আসে, অ্যান্টিবডি ভাইরাসটাকে নিউট্রালাইজ করে, সেই জন্য সে সুস্থ হয়। এই অ্যান্টিবডি নাকি আমাদের শরীরে 3 মাসের বেশি থাকে না। কাজেই লোকে ভয় পাচ্ছে, আমি এবার তো সুস্থ হলাম, আবার যদি করোনা ভাইরাস ঢোকে তাহলে আমি তো এফেক্টেড হব। না, আপনি হবেন না। আমি জিনিসটাকে আপনাদের খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। আমাদের বডিতে একটা ইমিউন সিস্টেম আছে, তার দুটো ভাগ। একটা সেল মিডিয়েটেড ইমিউনিটি, টি সেল মিডিয়েটেড, আর একটা হিউমারাল ইমিউনিটি বা অ্যান্টিবডি মিডিয়েটেড। এখন বডিতে যখন ইমিউনিটি কাজ করে তখন এই টি সেল এবং হিউমারাল অ্যান্টিবডি এরা একসঙ্গে কোঅর্ডিনেটেড ওয়েতে বাইরের এই প্যাথোজেন, সেটা ব্যাকটেরিয়াই হোক কি ভাইরাস হোক, তাকে অ্যাটাক করে এবং তাকে এলিমিনেট করে। দুটোরই রোল আছে, টি সেলেরও রোল আছে, অ্যান্টিবডিরও রোল আছে। টি সেলও ভাইরাস ইনফেক্টেড সেলকে ধ্বংস করে, অ্যান্টিবডি ভাইরাসকে নিউট্রালাইজ করে, প্রোভাইডেড সেই অ্যান্টিবডিটি নিউট্রালাইজিং অ্যান্টিবডি হয়। এখন প্রশ্ন হচ্ছে, যে সুস্থ হয়েছে বা যার রোগ লক্ষণ হয়নি করোনা ঢোকার পরেও, তার শরীরে প্রচুর অ্যান্টিবডি আছে, তাই জন্য ভাইরাসটি নিউট্রালাইজড হয়েছে। তাহলে 3 মাস বাদে যখন তার অ্যান্টিবডি কমে যাবে তখন সে কি আবার অ্যাফেক্টেড হতে পারে? না, পারে না। কেন পারে না বুঝিয়ে দিচ্ছি। আমরা যখনই বডিতে ইমিউনিটি হয় দুভাবে, একটা হচ্ছে ন্যাচারাল ইনফেকশন, অর্থাৎ শরীরে কোনো জীবাণু ঢুকে তার এগেনস্টে আমাদের বডি ইমিউনিটি ফাইট করলো, অ্যান্টিবডি তৈরি হলো, তাকে এলিমিনেট করে শরীর থেকে বার করলো। কিংবা যদি না পারে সেক্ষেত্রে আমরা আর্টিফিশিয়ালি ভ্যাকসিন দিয়ে বা বাই ন্যাচারাল ইনফেকশন তার শরীরে আমরা অ্যান্টিবডি তৈরি করি। পৃথিবীতে যত রকমের রোগ জীবাণু আছে, যাদের বিরুদ্ধে আমাদের শরীরে অ্যান্টিবডি আছে, কাউর অ্যান্টিবডি 3 থেকে 4 মাস বেশি থাকে না। যখনই ইনফেকশনটা হয় তখনই বডি অ্যান্টিবডি তৈরি করে, ভাইরাস বা ব্যাকটেরিয়াটার সঙ্গে লড়াই করে, তাকে শরীর থেকে বার করে। তারপরে সাপোজ ধরুন 3 মাস কি 4 মাস কি 5 মাস অ্যান্টিবডিটা থাকে, তারপরে আস্তে 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 কমে আসে। এটাই তো স্বাভাবিক নিয়ম, সব ক্ষেত্রেই তাই হয়। অ্যান্টিবডির দুটো মূল ভাগ, একটা হচ্ছে আইজিএম, একটা আইজিজি। আইজিএম বা ম্যাক্রোগ্লোবিউলিন, যেটা সবচেয়ে বড় আমাদের ইমিউনোগ্লোবিউলিন, সেটা অ্যাকিউট ইনফেকশন যখন হয়, অর্থাৎ প্রথম যখন ইনফেকশনটা ঢুকলো, ভাইরাস কি ব্যাকটেরিয়া কি প্রোটোজোয়া যেটাই হোক ঢুকলো, ফাইট করতে শুরু করলো। তার সঙ্গে টি সেলও কাজ করে, আরও অনেক ন্যাচারাল কিলার সেল, আরও অনেক সিস্টেম আছে ইমিউনিটির, আমি অত ডিটেলসে যাচ্ছি না। এইবার
সেই অ্যান্টিবডি টাইটারটা একটা পিক রিচ করে, সব ক্ষেত্রেই তাই করে আবার আস্তে 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 কমতে থাকে, কমে 3 মাস বা 4 মাস পরে অ্যান্টিবডিটা আস্তে আস্তে চলে যায়। তখন আরেকটা নতুন অ্যান্টিবডি আসে, এটাকে বলে আইজিজি অ্যান্টিবডি। এটা হচ্ছে ক্রনিক ইনফেকশনে আইজিজি কিন্তু অনেক দিন ধরে শরীরে থাকে। কাজে আপনাকে আগে বুঝতে হবে অ্যান্টিবডি বলতে কোন অ্যান্টিবডি বলছে, আইজিএম না আইজিজি। নর্মালি আইজিএম ফাইট করার পর বডিতে আস্তে 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 কমে যায়, সব ইনফেকশনের ক্ষেত্রেই তাই হয়, তো এখানেও তাই হবে, তো ভয়ের কি হলো, এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়। আইজিজি কিন্তু থেকে যায়, সেই অ্যান্টিবডি কিন্তু পারসিস্ট করে 2 বছর 3 বছর পর্যন্ত পারসিস্ট করে, সেটা একটা প্রোটেকশন দিচ্ছে। আইজিএম চলে গেলেও থাকে, সব ক্ষেত্রেই তাই হয়, করোনা ক্ষেত্রেও থাকছে। তাহলে অ্যান্টিবডি চলে যাচ্ছে তো ভুল কথা, আইজিজিটা থাকছে। 2 নম্বর যেটা খুব ভাইটাল, আইজিএম চলে যাক না, অসুবিধা কি, আইজিজি আছে 1 নম্বর। সেকেন্ড, এই ভ্যাকসিন বা ইনফেকশনের উদ্দেশ্যটা কি, আমাদের যে ইমিউনিটি সিস্টেম আছে তাকে আমরা সেন্সিটাইজ করছি, তাকে চিনিয়ে দিচ্ছি যে দেখো এই হচ্ছে ভাইরাস বা এই হচ্ছে ব্যাকটেরিয়া, তুমি চিনে রাখো। সে চিনে রাখলো, প্রথমবার আইজিএম এলো, পরে আইজিজি এলো, টি সেল কাজ করলো, ন্যাচারাল কিলার সেল কাজ করলো, নিউট্রোফিল আসে, সবাই মিলে তাকে এলিমিনেট করলো, নিউট্রালাইজ করলো। তারপরে আইজিএমটা চলে গেল আস্তে আস্তে, আইজিজি পারসিস্ট করলো ফর 2 to 3 years। কিন্তু ইমিউনিটি সিস্টেম কিন্তু চিনে গেল লাইক বর্ডার সিকিউরিটি ফোর্স যে এ কিন্তু আমাদের শত্রু। কাজে আইজিএম চলে গেল, অসুবিধা নেই, আইজিজি আছে। এরম ব্যাকগ্রাউন্ডে ধরুন আবার একটা করোনা ইনফেকশন ঢুকলো, তখন ইমিউনিটি সিস্টেম সঙ্গে সঙ্গে নতুন করে অ্যান্টিবডি প্রডিউস করবে, হু হু করে অ্যান্টিবডি বেরোবে, কারণ তখন তো সে চিনে গেছে ভাইরাসটিকে। আবার নতুন করে আইজিএম আসবে, আবার ফাইট হবে, আবার সে এলিমিনেট করে দেবে। অ্যান্টিবডি শেষ হয়ে যাওয়া মানে এই নয় যে আমাদের শরীরে আর অ্যান্টিবডি তৈরি হবে না, এটা ভুল। নর্মালি সবসময় অ্যান্টিবডি টাইটার ডিক্লাইন করে যায়, কিন্তু যখনই আবার নতুন করে ইনফেকশন হয়, ইমিউনিটি সিস্টেম, হিউম্যান ইমিউনিটি আবার নতুন করে অ্যান্টিবডি তৈরি করে এবং স্পেসিফিক আইজিএম অ্যান্টিবডি তৈরি করে। তো অসুবিধা কি, আবার ভাইরাস ঢুকে আবার অ্যান্টিবডি বডিতে তৈরি হবে, লার্জ ম্যাসিভ প্রোডাকশন হবে। প্রথমবারের চেয়েও সেকেন্ডবার আরও বেশি অ্যান্টিবডি আসবে, তার কারণ ফার্স্টবার সে চিনতে পারেনি, চিনতে তার একটু সময় লেগেছে, তারপরে অ্যান্টিবডি তৈরি করেছে। এবার তো তার চেনা, সে সঙ্গে সঙ্গে, আমি যদি বলি আমাদের একটা ইমিউন ফ্যাক্টরি আছে, হু হু করে ম্যাসিভ প্রোডাকশন অ্যান্টিবডি শুরু হবে, তো ভাইরাস কিছু করতে পারবে না। তাহলে চিন্তার কি, অ্যান্টিবডি শেষ হয়ে যায় না, অ্যান্টিবডি বারবার বডিতে নতুন নতুন করে তৈরি হয় যতবার ভাইরাসটা ঢুকবে, তাহলে ভয়ের কিছু নেই। আমি আশা করি অ্যান্টিবডি শেষ হয়ে যাওয়া মানে অ্যান্টিবডির আইজিএমের টাইটারটা ক্রমশ আস্তে 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 কমে নীল হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া নয়। আইজিজিটা থাকবে 2 বছর 3 বছর, যেই আবার ভাইরাস ঢুকবে আবার আইজিএম তৈরি হবে, প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি হবে এবং সেটা ভাইরাসকে তক্ষুনি বন্দি করবে, তাকে মারবে, নিউট্রালাইজ করে শরীর থেকে বার করে দেবে। তাহলে কিসের ভয় বন্ধুরা? আশা করি এই অ্যান্টিবডি যে শেষ হয়ে নিয়ে মানুষের মনে যে একটা বিভ্রান্তি হয়েছে সেটা দূর করতে পারলাম। অ্যান্টিবডি শেষ হয় না, আপনার বডিতে যদি ইমিউন সাপ্রেশন কোনো কারণে না হয়ে থাকে, ইমিউনিটি সর্বদা সজাগ। যেই ভাইরাসটা ঢুকলো আমাদের একটা মেমোরি সেল থাকে ইমিউনিটিতে, সেই মেমোরি সেলের মধ্যে ভাইরাসটার জেনেটিক কোড বা ভাইরাসটার স্ট্রাকচার, অ্যান্টিজেন স্ট্রাকচারটা তাদের কাছে মেমোরি সেলে আছে, সে সঙ্গে সঙ্গে নির্দেশ দিল এবং আমরা প্রচুর আবার ইমিউনিটি সিস্টেম নতুন করে অ্যান্টিবডি তৈরি করতে শুরু করবে। তখন আপনি যদি দেখেন আপনার ব্লাডে দেখবেন আইজিএম প্রচুর হাই, আবার হাই হয়ে যাবে। ইমিউনো সাপ্রেশন হলো আলাদা কথা, সেখানে ইমিউনিটি কোনো কারণে সাপ্রেশন হয়, যেমন ধরুন এইচআইভি হলো, স্টেরয়েড নিচ্ছে, বা অন্য কোনো ইমিউনো সাপ্রেশন, যেমন ক্যান্সার, কেমোথেরাপি, সেখানে ইমিউনিটি সাপ্রেস হলে এইগুলো তৈরি হওয়া মুশকিল। আদারওয়াইজ নর্মাল মানুষের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, যতবার ভাইরাস ঢুকবে ততবার অ্যান্টিবডি তৈরি হবে নতুন করে, তাহলে ভয়ের কিছু নেই। এবার আসছি তৃতীয় কথাতে, সেটা হচ্ছে করোনা ভাইরাস নিয়ে একটা আশার আলো আমাদের চারদিকে শুনতে পাচ্ছি।
যে একটা ভ্যাকসিন তৈরি হচ্ছে। ভ্যাকসিনটা আমাদের ভারতবর্ষ তৈরি হচ্ছে এবং অনেক কিছু খবর বা গুজব রটছে যে আমাদের নাকি আগস্ট মাসের মধ্যেই নাকি আমাদের ইন্ডিয়াতে ভ্যাকসিন হবে। সত্যি কথা বলছি, এটা আমি বিশ্বাস করি না। এত তাড়াতাড়ি এটা ভ্যাকসিন হওয়া সম্ভব নয়। হিউম্যান ট্রায়াল আছে, প্রি ক্লিনিক্যাল ট্রায়াল, তারপরে হিউম্যান ট্রায়ালে 1, 2, 3 ফেজ আছে, অনেক সময় লাগে। তবে খবরের কাগজে এবং সংবাদ মাধ্যমে আমরা সবাই দেখছি যে পৃথিবীতে প্রায় 110টা ল্যাবরেটরিতে খুব সিনসিয়ারলি এবং অনেস্টলি ভ্যাকসিন প্রোডাকশনের কাজ চলছে। কাজে আমরা ভ্যাকসিন হয়তো পেয়ে যাব, এবং সেটা পেতে পেতে আমার ধারণা 21শে জানুয়ারি ফেব্রুয়ারি হবে, তার আগে হবে না। এই ভ্যাকসিন সম্বন্ধে দু একটা কথা বলি। ভ্যাকসিন ব্যাপারটা কি একটু বুঝুন। ভ্যাকসিন কিন্তু সেই অর্থে কোনো মেডিসিন বা ওষুধ বা ট্যাবলেট নয়। আমরা জ্বর হলে প্যারাসিটামল খাই, ট্যাবলেট, তেমনি করোনা হলে যে হাইড্রোক্সিক্লোরোকুইন খাই, ট্যাবলেট, সেটা কিন্তু ভ্যাকসিন নয়। ভ্যাকসিন কোনো ট্যাবলেট নয়, এটা কোনো ওষুধ সেই অর্থে নয়। তাহলে ভ্যাকসিনটা কি আমি একটু বুঝিয়ে বলছি। ভ্যাকসিনটা হচ্ছে যে ভাইরাস বা ব্যাকটেরিয়া দিয়ে আমাদের শরীরে ইনফেকশন হচ্ছে, সেই ভাইরাস বা ব্যাকটেরিয়াটাই আমরা একটু হাত পা ভেঙে দুর্বল করে শরীরে আবার ঢুকিয়ে দিচ্ছি। সেই ভাইরাসটাই করোনা ভাইরাসটিকে একটা লিনিয়ার প্যাসেজ করে সেল লাইনে, একটা সেল লাইন থেকে আরও 100টা সেল লাইনে ওটাকে গ্র্যাজুয়ালি প্যাসেজ করে 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 তার ভিরুলেন্সটাকে অনেক কমিয়ে, অর্থাৎ সে যখন আর মানুষের সে রোগ করতে পারবে না। আমি আগেও বলেছিলাম একবার যে হিউম্যান প্যাসেজ, আমাদের লক্ষ লক্ষ মানুষের মধ্যে যখন ভাইরাসের যে প্যাসেজ হয়, ভাইরাসটা ক্রমশ দুর্বল হয়। অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন বা লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন যখন বানানো হয়, আমরা ওই পদ্ধতিটা কাজে লাগাই। ভাইরাসটিকে নিয়ে আমরা অন্য একটা স্পিসিসের সেলের মধ্যে, যেমন ধরুন সাপোজ করোনা ভাইরাস আমাদের হিউম্যানকে অ্যাফেক্ট করে, আমরা চিক এমব্রায়ো সেলে এই কোভিড-19 ভাইরাসটিকে দিই। সেখানে ভাইরাসটা রেপ্লিকেট করে, কিন্তু খুব ভালোভাবে করতে পারে না, কারণ স্পিসিস আলাদা। কোনো রকমে কিছু ভাইরাস পারে, ম্যাক্সিমাম ভাইরাস হয়তো পারলো না। সেই যে ভাইরাসটা তৈরি হলো চিক এমব্রায়ো সেলে, সেই ভাইরাসগুলো আরেকটা সেল লাইন আবার একটা চিক এমব্রায়োতে দিলাম। সেখানে কিছু ভাইরাস যারা মিউটেট করে অ্যাডাপ্ট করতে পারলো বেঁচে গেল, বাকিগুলো মরে গেল। এইভাবে পরপরে 1, 2 করে 100টা সেল লাইন আমরা ভাইরাসটিকে পাস করালাম কোভিড-19 ইন অ্যানাদার স্পিসিস। মুরগি হচ্ছে আলাদা স্পিসিস, মানুষ আলাদা। মানুষের ভাইরাস অন্য রোগের প্রাণীর ক্ষেত্রে কিন্তু রোগ করতে পারে না। যে মুহূর্তে আমি স্পিসিস পাল্টে ভাইরাসটিকে আমি সেল লাইনে দিলাম, ভাইরাসটি কিন্তু খুব মুশকিলে পড়ে যায়, সে ফাইট করতে পারে না। কিছু বাঁচে, কিছু মরে যায়। যেগুলো বাঁচলো সেগুলোকে নিয়ে আমরা পরে আরেকবার সেল লাইনে দিই। এইভাবে 100টা সেল লাইনে প্যাসেজ করে ভাইরাসটি ক্রমশ আরও দুর্বল হয়ে অ্যাটেনিউয়েটেড হয়। অ্যাটেনিউয়েটেড মানে তার ভিরুলেন্স কমে যায়, কিন্তু তার মধ্যে অ্যান্টিজেনটা তো আছে। এবার সেই ভাইরাসটিকে নিয়ে আমরা আইদার বাই ইনজেক্টেবল রুট অর বাই ওরাল মানুষের শরীরে ঢুকিয়ে দিলাম ইনজেকশনে দিয়ে। তার মধ্যে যেহেতু অ্যান্টিজেনটা আছে, এই অ্যান্টিজেনটিকে করোনা ভাইরাসের ক্ষেত্রে কেউ করছে বাইরে স্পাইক প্রোটিনটা নিয়ে, কেউ করছে তার আরএনএটা নিয়ে। দুটোই ভাইরাসের শরীরের অঙ্গ। সেটাকে আমাদের ইমিউনিটি সিস্টেম, ওই যে বলেছি বর্ডার সিকিউরিটি ফোর্স, রেকগনাইজ করলো। সেই ছাপে আমাদের সিএমআই এবং হিউমারাল ইমিউনিটি আবার নতুন করে তাকে অ্যাটাক করলো, অ্যান্টিবডি তৈরি করতে শুরু করলো। অর্থাৎ আমাদের ভ্যাকসিনে দেওয়ার উদ্দেশ্য ভাইরাসটিকে আমরা শরীরে ঢুকিয়ে আমাদের ইমিউনিটি সিস্টেমকে চিনিয়ে দিলাম, দেখো এই হচ্ছে করোনা ভাইরাস, একে তুমি চিনে রাখো। এরপরে যখনই সে ঢুকবে তুমি তাকে কিন্তু আটকিও অ্যান্টিবডি দিয়ে। এই হচ্ছে মূল উদ্দেশ্য। ভ্যাকসিন মানে সেই জীবাণুটাকেই আমি তাকে অ্যাটেনিউয়েট করে দুর্বল করে, যে মেথডে করে আমি আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, করে শরীরে ঢুকিয়ে দিয়ে তারপরে অ্যান্টিবডি রাইজ হয় কিনা আমরা দেখি। এটাই হচ্ছে হিউম্যান ট্রায়াল। সে অ্যান্টিবডি রাইজে আমরা দেখি অ্যান্টিবডি এলেও না, নিউট্রালাইজিং অ্যান্টিবডি আসছে কিনা, অর্থাৎ সেই অ্যান্টিবডিটা ভাইরাসটিকে, প্যাথোজেনটিকে
নিউট্রালাইজ করতে পারছে কিনা। সব অ্যান্টিবডি কিন্তু নিউট্রালাইজ করতে পারে না। যেমন ধরুন HIV-র ক্ষেত্রে, হেপাটাইটিস সি যখন ইনফেকশন হয়, বডি প্রচুর অ্যান্টিবডি তৈরি করে, তারা কিন্তু ভাইরাসটিকে নিউট্রালাইজ করতে পারে না। যে ক্ষেত্রে পারে সেক্ষেত্রেই আমরা বিজয়ী হই, রোগের কোনো অসুবিধা হয় না। যেমন হেপাটাইটিস এর ইনফেকশন হলে যে অ্যান্টিবডি তৈরি হয় সেটা নিউট্রালাইজিং অ্যান্টিবডি। সেই জন্য ইউজুয়ালি একবার হলে সেই মানুষের দ্বিতীয়বার হয় না, কারণ এই অ্যান্টিবডি নিউট্রালাইজ করে বলে। হেপাটাইটিস বির ক্ষেত্রে আমরা যে অ্যান্টিজেনটা দিয়ে, সালফার অ্যান্টিজেন যে ভ্যাকসিনটা, নিউট্রালাইজিং অ্যান্টিবডি তৈরি হয়। এটা হচ্ছে একটা ভ্যাকসিন, লাইভ, অর্থাৎ জীবন্ত ভাইরাস, তাকে এইভাবে দুর্বল করে মানুষের শরীরে ঢুকিয়ে দিলাম। আরেকটা হয় কিল্ড ভ্যাকসিন, ভাইরাসটিকে একদম মেরে তার মধ্যে তখন তার পার্টগুলো আছে, অ্যান্টিজেনিক পার্টগুলো আছে, RNA-টা আছে, স্পাইক প্রোটিনটা আছে, মানুষের শরীরে ঢোকাই। দুটোর মূল তফাৎ হচ্ছে লাইভ ভ্যাকসিনের ক্ষেত্রে ইমিউন রেসপন্সটা অনেক স্ট্রং হয়, অনেক বেটার ইমিউনিটি দেয়, আর কিল ভ্যাকসিনের ক্ষেত্রে ইমিউনিটিটা কম হয়। পৃথিবীতে দু রকমের ভ্যাকসিনই তৈরি হয় এবং করোনা ক্ষেত্রেও সব রকমই চেষ্টা চলছে। কোনটা আগে আসবে এই মুহূর্তে আমি আপনাদের বলতে পারবো না। লাইভও আসতে পারে, কিলও আসতে, তবে লাইভ ভ্যাকসিন দিয়েই করলে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হবে, কিন্তু কিল ভ্যাকসিন ক্ষেত্রে সেফ অনেক, লাইভের তুলনায় কিলটা সেফ, কিন্তু কিল ভ্যাকসিনের ইমিউনোজেনিসিটি অনেক কম। এর বেশি এই মুহূর্তে কিছু বলা যাবে না, আপনাদের জানার প্রয়োজন নেই। এবার দেখা যাক, আমরা সেই সুদিনের অপেক্ষা করি। হ্যাঁ, যেরকম বলেছিলাম স্বাভাবিক জীবনযাপন করুন। আর আমার দেখুন ব্যক্তিগতভাবে মনে হয় এই লকডাউন করার আর কোনো মানে হয় না, এটা আমার ব্যক্তিগত মত। আমি জানি অন্যান্য ডাক্তাররা বা যারা এক্সপার্ট তারা কি বলবেন, কারণ রোজই তো লকডাউন করা সত্ত্বেও প্রচুর ইনফেকশন হচ্ছে। হোক না ইনফেকশন হলেই তো সেটা ভ্যাকসিনের কাজ করবে, প্রচুর হার্ড ইমিউনিটি তৈরি হবে, এবং 60% লোক যদি বাই নভেম্বর ইনফেক্টেড হয়ে যায়, ভ্যাকসিন আসার আগেই ভারতবর্ষ থেকে দেখবেন কোভিড আস্তে আস্তে চলে যাচ্ছে। রোজ যেদিন দেখবেন ডেইলি নাম্বার অফ কেস ক্রমশ আস্তে আস্তে কমছে, 30,000 থেকে 28, তারপরে 27, 26, 25, বুঝবেন আমরা প্রোটেক্টেড। কাজেই বন্ধুরা, আমি আশা করি সহজভাবে আপনাদের বুঝিয়েছি, চেষ্টা করেছি। এই তিনটে মূল বক্তব্য, অর্থাৎ একটি হচ্ছে বাতাসে ছড়ায়, একটি হচ্ছে অ্যান্টিবডি যে কমে যায় সেটা নিয়ে, এবং আমাদের ভ্যাকসিন এইটা নিয়ে। তাই ভয় পাবেন না, সুস্থ স্বাভাবিক জীবন যাপন করুন উইথ অল প্রিকশনস। মানুষকে ভয় দেখাবেন না, এই প্যানিক ছড়ানোটাও কিন্তু অপরাধ। আর গুজবে কান দেবেন না, হোয়াটসঅ্যাপে বা মিডিয়াতে অনেক ভুল খবর রটে,